নমস্কার প্রিয় দর্শক শ্রোতা, আমি মৌমিতা ঘটক। এখন আপনারা শুনছেন ক্যালকাটা ক্লাসিক রেডিও। আজকে আপনাদের ঝুমা ভট্টাচার্যের লেখা ভয় গল্পটি পড়ে শোনাব। লেখিকা ঝুমা ভট্টাচার্যের জন্ম উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্রী ছিলেন। কর্মজীবন শুরু শিক্ষকতা দিয়ে। তার অসংখ্য ভৌতিক, রহস্য, সামাজিক গল্প, উপন্যাস, রম্য রচনা, স্মৃতিকথা বিভিন্ন পত্র পত্রিকা এবং বইতে প্রকাশিত। তার একক বই এবং সম্পাদিত বইও বেশ কিছু আছে। তবে শুরুতে বলে রাখি, আমাদের নিবেদন করছেন দ্য ক্যালকাটা পিকচার্স অরিজিনালস। তাহলে বেশি দেরি না করে শুরু করছি গল্প শোনার আসল ঠিকানা, ক্যালকাটা ক্লাসিক রেডিও। আজকের পর্ব ভয়। তুই তো ভূতে বিশ্বাস করিস না, তাই না অয়ন? তোর তো কোনো ভয়ের অভিজ্ঞতাও নেই, একেবারে হাড় হিম করা ভয়ে। এ আবার কি অদ্ভুত কথা শোভন। ভূত ভূত বলে কিছু আবার হয় নাকি? কিছু কুসংস্কারী লোকে কল্পনায় সব, কিন্তু তোরও তো এসবে বিশ্বাস ছিল না। হলো কি তোর? তোকে এমন দেখাচ্ছি বা কেন? চোখের তলায় কালি, রোগা হয়ে গেছিস অনেক। দুই বন্ধুতে কফি হাউসে গল্প হচ্ছে। সোহম নিজেই ফোন করে আজ অয়নকে ডেকেছে, এখানে কি যেন জরুরি দরকার বলে। দুজনে অভিন্ন হৃদয় বন্ধু। কফি খেতে খেতে এ কি ধরনের কথা? সোহম বলে উঠল, শুনবি নাকি ভয় কাকে বলে? চাইলে দেখাতেও পারি। কি বলছিস তুই সোহম? আমি তো তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝছি না। মনে হচ্ছে তুই কোনো সমস্যায় আছিস। প্লিজ খুলে বল আমাকে, কি হয়েছে তোর? তোর ঝিমলিকে নিশ্চয়ই মনে আছে। বেশ খানিকটা সময় চুপ থাকার পর সোহম বলে উঠল, শিশির কাকার মেয়ে, যাকে আমি। মামা বাড়িটা খালি পড়ে আছে অনেকদিন, কেউ থাকে না আর ওখানে। মামারা সব কলকাতায়। কি মনে হলো সেদিন, ভাবলাম তালপুকুরিয়া থেকে ঘুরেই আসি। আমি ব্যাঙ্গালোর যাবার পর থেকে ওখানকার সাথে কোনো যোগাযোগ ছিল না। ঝিমলির আত্মহত্যার সংবাদ মামাতো বোনের ফোন থেকে জানতে পারি। ও আমাকে ফোনে সাবধান করে দিয়েছিল যে আমি যেন এখন তালপুকুরায় না যাই, কারণ ঝিমলি আর আমার সম্পর্কটা অনেকে জানত, তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। শিশির কাকা ব্যাপারটা চেপে দিয়েছিলেন, কারণ তার আরো দুটো বিবাহযোগ্য মেয়ে ছিল। সেদিন তালপুকুরিয়া পৌঁছাতে দুপুর হয়ে গেল, প্রায় 2টো হবে তখন। মনিতা মানে মামা বাড়ির কাজের লোক রান্না করে দিল। খেয়ে ঘুম দিলাম। ঘুম ভাঙলো যখন বেলা গড়িয়ে গেছে। ঝিমলির কথা খুব মনে পড়ছিল। হঠাৎ কেমন পেছন থেকে এসে চোখ চেপে ধরত। মনিতা চা নিয়ে ঘরে ঢুকে বলল, কটা মোমবাতি কিনে রেখে দিও দাদা বাবু, খুব কারেন্ট চলে যায় এখানে সন্ধ্যার পর। চা খেয়ে বেরিয়ে পড়লাম। সামনে বিমলের দোকান। বেশ আধার নেমে আসছে। বিমল আমাকে চিনতে পেরে অনেক গল্প শুরু করল। আমি ওর টুলে বসে গল্প শুরু করলাম। হঠাৎ চোখ গেল বিমলের দোকানের প্রায় অন্ধকার কোণাটায়, যেখানে চালের বস্তাগুলো দাঁড় করানো। ওখানে হামাগুড়ি দিয়ে কে বসে? চিমলি তো। চোখ দুটো চলছে ভয়ঙ্কর রাগে।
বিমল আবার মুখ দেখে কিছু একটা সন্দেহ করে পেছনে তাকাতেই স্যাৎ করে চিমড়ির মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। আমার শির দ্বারাবে একটা হিম শীতল স্রোত নামতে লাগলো। বিমল কি দেখছিল জানি না, জিজ্ঞেস করতে সাহস হয়নি রে। তবে ও আমার দিকে তাকিয়ে বলল, তুই কিন্তু এখানে এসে ভালো করিসনি, সাবধানে থাকিস। সতু, এই দাদাকে একটু এগিয়ে দিয়ে আয়। সতুর সাথে বাড়ি ফিরে এলাম প্রচন্ড ভয়ের অনুভূতি নিয়ে। ঠিক করলাম পরের দিন সকালে তাল পুকুরে আর ছাড়ব। তখন কি জানতাম যে কি অপার্থিব আতঙ্ক অপেক্ষা করছে, যে ইশারা দিয়েছে একটু আগেই। বাড়িতে ফিরে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিলাম, সকাল 6টার বাসটা ধরবো বলে। একটু পরে মনিদা রাতের খাবার নিয়ে এলো। মনিদার রান্না অপূর্ব, কিন্তু সেদিন চিকেন আর ভাত কেমন যে স্বাদ বুঝতেই পারছি না। কোন রকমে খেয়ে যাচ্ছি। হঠাৎ পেছন থেকে এসে কে আমার চোখ দুটো জোরে চেপে ধরলো। চমকে হাত দুটো ছাড়িয়ে পেছনে তাকিয়ে দেখি মনিতা দাঁড়িয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি আমার চোখ দুটো চেপে ধরলে এক্ষুনি? মনিতা অবাক হয়ে বলল, না তো, তোমার আর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে এলাম। তোমার চোখ চেপে ধরবো কেন আমি? কেমন অবাক চোখে তাকিয়ে দেখতে লাগলো মনিতা। রাতে একা শুতে সাহস পাচ্ছিলাম না রে। লজ্জায় মনিদাকে ঘরে শোয়ার কথা বলতে পারলাম না। ঘরের জানলা দুটো ভালো করে আটকে দিলাম। শুয়ে ঝিমলির ভাবনায় আচ্ছন্ন রইলাম। আমারই দোষ ছিল। তখন ব্যাঙ্গালোরে নতুন চাকরির লোভে যদি না যেতাম, ঝিমলিকে হয়তো মরতে হতো না। ও অনেক বারণ করেছিল, ও মা হতে চলেছে ফোনে জানিয়ে অনেক করে ফিরতে বলেছিল। কিন্তু তখন আমি নতুন বান্ধবী রাধিকাকে নিয়ে মত্ত। ধরাম জানলা খোলার প্রচন্ড শব্দে আমার চিন্তা চাল কেটে গেল। ঘরের ডান দিকের খোলা জানলার বাইরে দাঁড়িয়ে ঝিমলি, চোখ দুটো রাগে জ্বলছে, হাত দুটো বাড়িয়ে দিয়েছে আমার দিকে। আবার ধরাম জানলা খোলার শব্দ। এবার বাঁ দিকের জানলাটাও খুলল। তার বাইরেও দাঁড়িয়ে ঝিমলি, সেই 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে। অসহ্য ভয়ের মধ্যে লক্ষ্য করলাম ঘরের কড়িকাঠে একটা জানলার সৃষ্টি হয়েছে। সেখানেও ঝিমলি 2 হাত বাড়িয়ে দিয়েছে আমার দিকে। তার স্ফীত উদর স্পষ্ট। ভয় চিৎকার করে উঠলাম, বাঁচাও, আমাকে বাঁচাও। চিৎকার শুনে চমকে উঠে অয়ন তাকিয়ে দেখল সে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে। কোথায় কফি হাউস? এতক্ষণ তাহলে সে কোথায় ছিল? সোহম ওই বাড়িটার ভেতর থেকে চিৎকার করছে, অয়ন আমাকে বাঁচা। ঘরের দেওয়ালগুলো এগিয়ে আসছে আমার দিকে। দেখ। স্তম্ভিত হয়ে অয়ন দেখল যেন তার সামনে সিনেমার পর্দা। একটা ঘরে সোহম চিৎকার করছে আর দেওয়ালগুলো তার দিকে এগিয়ে আসছে। আর এক সাদা শাড়ি পরিহিতা নারী মূর্তি বাড়ির সামনে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে। দেওয়ালগুলো সোহমের কাছে এগিয়ে এসেছে। পছাদ একটা বিভৎস শব্দ অয়নের শ্রবণেন্দ্রকে অসাড় করে দিল। প্রচন্ড জোরে চিৎকার করে উঠল সে, সোহম! একটা ধাক্কায় চমকে উঠে বসল অয়ন। তার মার সামনে দাঁড়িয়ে বলছেন, কিরে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে চেঁচাচ্ছিস কেন? ধর্মর করে অয়ন বিছানায় উঠে বসল।
উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলো সে। এমন স্বপ্ন মানুষে দেখে? সোহমকে এক্ষুনি কল করা দরকার। রিং হয়ে যাচ্ছে সোহমের মোবাইলে। টিং একটা মেসেজ ঢুকলো হোয়াটসঅ্যাপে সোহমের। গুড বাই অয়ন। মেসেজের সময় রাত 2টো সমাপ্ত। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর এইরকম গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। আপনারা চাইলে নিজেদের গল্প আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের thekalkatamotions@gmail.com মেল করে, অথবা 9749463687 হোয়াটসঅ্যাপ করে। আজকের জন্য আমাদের গল্পের আড্ডা এখানে শেষ করলাম। আবার দেখা হবে প্রতি রবিবার ভারতীয় সময় রাত 10টায় ও বাংলাদেশের সময় রাত 10:30টায় দ্য ক্যালকাটা মোশনস পেজে। তাহলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।